প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ফলো আপ ফার্স্ট মিনিস্টারের শেষ পর্ব এই কারণে যে আমরা আজ এই ফলো আপ ফার্স্ট মিনিস্টার এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008-এ প্রথম আমরা এসেছিলাম প্রথম ভোটারদের নিয়ে অনুষ্ঠানে ফার্স্ট ভোটার নামে। তারই পরবর্তীতে ফার্স্ট মিনিস্টার এসেছিলাম 2009-এ, যখন বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো যারা মন্ত্রী হয়েছিলেন তাদেরকে নিয়ে। তারা সরাসরি কথা বলেছিলেন তরুণদের সাথে, বলেছিলেন তাদের স্বপ্নের কথা, দিয়েছিলেন অনেক প্রতিশ্রুতি। সেই সব প্রতিশ্রুতি কতটা পূর্ণ হলো? আজ 2011, অর্থাৎ সরকারের অর্ধ মেয়াদে এসে সেই সব মন্ত্রীগণ তাদের প্রতিশ্রুতি কতটা রাখতে পেরেছেন, কতটা রাখতে পারেননি, কেন রাখতে পারেননি, আর কি কি কাজ এখনো তাদের বাকি রয়ে গেছে সেই নিয়ে কথা বলবার জন্য, অর্থাৎ মন্ত্রীদের কাজের একটি ফলো আপ নিয়ে আমাদের এই অনুষ্ঠান ফলো আপ ফার্স্ট মিনিস্টার। আজ আমাদের সাথে এই শেষ পর্বে আছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। আরো আছেন আমাদের সাথে অনেক তরুণ দর্শক যারা আলোচনার এক পর্যায়ে আমাদের সাথে অংশ নেবে। প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইব, আপনাদের তো 2.5 বছর চলে গেল, 15 কোটি কিংবা 16 কোটি জনগণের এই দেশে আপনি আপনার মন্ত্রণালয়কে আবাসন দেবার ক্ষেত্রে কি আপনাদের পরিকল্পনা? আমি প্রথমেই চ্যানেল আইয়ের ফলো আপ অনুষ্ঠানের অগণিত দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ওই 2021 সালের ভিতরে বাংলাদেশকে মধ্যমায় নিয়ে যাওয়া। আর আবাসনের ক্ষেত্রে 2015 সালের ভিতরে সকলের জন্য একটি আবাসনের ব্যবস্থা করা। রাজধানী ঢাকা, বিভাগীয় শহর, প্রত্যেকটা জেলা শহর, উপজেলা শহর এবং ইউনিয়ন পর্যায়ে আমরা এই আবাসনের সমস্যার সমাধান করতে চাই। আপনার জমি আপনি যত্রতত্র যাতে করে আবাসন শিল্পের ক্ষেত্রে ব্যবহার না করে, ধানি জমিগুলোকে গ্রাস না করে, বাংলাদেশে বহু কষ্টে অর্জিত খাদ্য নিরাপত্তা বেষ্টনী যাতে বিঘ্নিত না হয়, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ভূমি মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয়, আন্তঃ মন্ত্রণালয় মিলে আমরা বাংলাদেশে ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়ন করার চেষ্টা করছি। খুব দ্রুতই আমরা এই ভূমি ব্যবহার নীতিমালা চূড়ান্ত করব। এবং এই ভূমি প্রণয়ন নীতিমালার কথা যে বলছেন, সেখানে কি এমন হবে যে বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাই যে আবাদি জমি কিন্তু চাইলেই আমার জমি হলেও আমি সেখানে এটাকে আবাসন করতে পারবো না? এই আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। এটি শুধু নীতিমালা করলে হবে না, সঠিক বাস্তবায়ন এবং আইন করব। এবং এই ক্ষেত্রে আমি একটি কথা বিনয়ের সাথে বলতে চাই, আমরা আইন যত কঠিন বা সুস্থ বা যথাযথ আইনই করি না কেন, যাদের জন্য আইন প্রণয়ন করা হয় তারা যদি সচেতন না হন, সজাগ না হন, দেশপ্রেমে উদ্বুদ্ধ না হন, দেশের বাস্তব অবস্থা হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম না হন, তাহলে যত কঠিন আইনই করা হোক না কেন এবং যত দৃঢ়তার সাথে তা বলবৎ করার চেষ্টা করা হোক না কেন, জনগণ যদি স্বতঃস্ফূর্ত ভাবে নিজের না মানে, আইন মানার সংস্কৃতিতে অভ্যস্ত না হয়, তাহলে এটা পারবো না। আমরা যদি দেখি এই 2.5 বছরে আপনি অনেকবার চেষ্টা করেছেন ভূমিদস্যুদেরকে এক ধরনের হেনস্থা করতে কিংবা তাদেরকে থামানোর জন্য, দমন করবার জন্য, তারা যেভাবে ভূমি দখল করছে। আপনি কি বলবেন আজ এই ফার্স্ট মিনিস্টারের মঞ্চে এসে, আপনি কি বলবেন এই তরুণদের সামনে যে আপনি সফল হয়েছেন, পারছেন? আপনি মন্ত্রী হিসেবে কেবল না, সরকার পারছে। আমি অবশ্যই দাবি করব যে আমরা যে কোনো মহৎ উদ্যোগ, সঠিক উদ্যোগ, দেশের স্বার্থে উদ্যোগ, তা কখনো ব্যর্থ হতে পারে না, বিফল হতে পারে না। আমি স্বীকার করছি আপনি যেটা বললেন। আমি এই সুযোগ নিয়ে যে শব্দটা আপনি ব্যবহার করলেন, এই ভূমিদস্যু শব্দটা আমি ব্যবহার করিনি। এরাই একে অপরের বিরুদ্ধে আরেকজনকে ভূমিদস্যু হিসেবে আখ্যায়িত করেছে। আমি শুধু সেই কথাটা তাদেরকে স্মরণ করে দিয়েছি। আমি প্রথমে আবারও ফিরে যাই, কারণ আমরা আমাদের জনগণের কিছু কথা শুনবো, কি জনগণ কি বলে এই ব্যাপারে। ভূমিদস্যুরা যেভাবে জমি জমা দখল করে থাকে, তার
আসলে তারা তো খুবই শক্তিশালী, নিরহ মানুষ আসলে কষ্ট পায়, নিজের অধিকার থেকে তারা বঞ্চিত হয়। আমি মনে করি সরকার একটা আলাদা সেল গঠন করে এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত। সবসময় সরকারের ছত্রছায়ায় ভূমিদস্যুদের জন্ম হয়েছে, অতএব সরকারের সদিচ্ছা থাকতে হবে যে ভূমিদস্যু জন্ম না হয়। তাদেরকে একমাত্র সরকারই পারে প্রতিহত করতে, জনসাধারণের কিছু করার নাই। কয়েক বছর ধরে আর কি ভূমিদস্যুরা যেভাবে মানে আমাদের বাংলাদেশের অনেক অধিকাংশ এলাকা, নদী তীরবর্তী এলাকা বা সাগর তীরবর্তী এলাকা যাই বলা যায় না কেন, অনেক মানে তারা মানে প্রভাব বিস্তার করতেছে। ভূমিদস্যুর মধ্যে কোনো শব্দই বাংলাদেশে নাই, সরকারি ভূমিদস্যু। অ্যাকচুয়ালি যারা মানে এসব করতেছে ওদেরকে সরকারের উচিত যে মানে ওদেরকে শনাক্ত করে ওদেরকে মানে মানে শাস্তি দেওয়া, শাস্তি ব্যবস্থা করা। সব থেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে আইন প্রয়োগ করতে হবে, যাতে অনেক দালাল যেগুলো আছে দালাল শ্রেণীটা তারা যাতে মানে সুযোগ না পায়। যে আমাদের বুড়িগঙ্গা নদী তার অর্ধেকটাই তারা দখল করে রাখছে, এবং আমি দেখছি যে 8 সিসি পিলার দিয়ে তারা নদীর মাঝখান পর্যন্ত তারা পুরো নদীর গর্ভটাকে তারা নষ্ট করে দিচ্ছে। এভাবে আমাদের নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে এবং ভূমিটা তারা নষ্ট করছে। এদের উচিত মূলত বেরিয়ে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের অধীনে। শাস্তি হচ্ছে সরকারকে সচেতন হতে হবে, আর যারা যখনই যাদের পাবে, যেমন উচ্চতন কর্মকর্তা থেকে শুরু করে আমাদের নিম্ন শ্রেণী পর্যন্ত, তাদের সবাইকে সমান বিচার দিতে হবে। অনেক আবাসিক এলাকা হয়েছে বাট যেগুলো নিবন্ধন নেই, এই জন্য জনগণ নানাভাবে প্রতারিত হচ্ছে। অবশ্যই সরকারের উচিত এই মুহূর্তে তার বিরুদ্ধে লড়া এবং জনগণকে সতর্ক করা। যে বর্তমানে আমাদের ঢাকার আশেপাশে যে ঝিলগুলি ছিল আর কি, বিশেষ করে এর আগেও আমরা দেখেছি যেগুলিকে বলা হচ্ছিল যে পানি ধরে রাখবে আর কি, মানে এগুলিকে এক প্রকারের মানে ভাষা বলে চৌবাচ্চা, সেগুলি আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। শুধু এই চৌবাচ্চাগুলি না, আমার মনে হচ্ছে যে পুরো বাংলাদেশটাই গিলে খাওয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। অনেকগুলো প্রসঙ্গ এসেছে, তার মধ্যে যদি বলি একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কেউ কেউ বলছেন যে সরকারের ছত্রছায়া কিংবা সরকারের এক ধরনের মৌন সম্মতি না থাকলে কোনো ভূমিদস্যুর পক্ষে আসলে এত আবাসন যে চলছে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্ভব না। এই ব্যাপারে আপনি কি বলবেন? পৃথিবীর কোন দেশে কখনো কোন ডাকাত, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজ, কোন মাস্তানি সরকারের এক ধরনের প্রশ্রয় না পেলে পরে এটা পারে না। সেই ক্ষেত্রে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আমি আরো বলেছি, এই দুর্বৃত্তপনা, এই হত্যা, এই নরহত্যার মতো অপরাধ, মানুষের সম্পদ লুটপাট করার মতো প্রবণতা বাংলাদেশে সর্বপ্রথম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা এবং সেই হত্যাকাণ্ডের বিচার রুদ্ধ করার পর থেকে। স্পেসিফিকলি আপনি বলবেন এই ভূমিদস্যু দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনি কি অবস্থান নিয়েছেন বা আপনার সরকার? এই দুর্বৃত্তদের হাত থেকে জমি রক্ষা করার জন্য আমরা ইমারত বিধিমালা তৈরি করেছি, আমরা রিয়েল এস্টেট আইন তৈরি করেছি। দর্শক যে অভিযোগ করলেন, এই তারা আসলে একদমই সাধারণ জনগণ, যাদের পক্ষে একটি মামলা চালানো, ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা চালানো কিন্তু অনেক ধরনের আশ্রয়ের প্রয়োজন। সরকার তাকে আশ্রয় দেবে? সরকার যখন তাকে নিশ্চয়তা দেবে না, অবশ্যই আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি যে যদি কেউ একটি মামলা করেন তাকে সহযোগিতা করার জন্য। আমি যখন এই ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছি, আপনি সরকারের উচ্চ পর্যায়ে আছেন, আপনি প্রতিমন্ত্রী, এই জন্য আপনার জন্য যতটা সহজ, আমি যখন জনসাধারণের পক্ষে সহজ। আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম না, একজন নাগরিক ছিলাম, তখনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছি। অধিকাংশ জনগণের ভিতরে দেশপ্রেমের চেতনা উদ্বুদ্ধ বলি বাঙালি জাতির জনকের নেতৃত্বে ৭০-এর নির্বাচনের পরে ঐক্যবদ্ধ হয়েছিল এবং পাকিস্তানের মতো সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে মাত্র ৯ মাস খালি হাতে জয় বাংলা ধ্বনি নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল বাঙালি জাতি, বীরের জাতি। আপনি স্যাটেলাইট সিটির কথা বলেছেন, এই দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আসলে আমরা সবাই জানি রাজধানী ঢাকার জনসংখ্যার চাপ বহন করার মতো ক্ষমতা নেই, কাজেই আমরা ডিটেলস এরিয়া প্ল্যান যেটা করেছি 1558 বর্গ মাইল ব্যাপী রাজধানী ঢাকার আয়তন বৃদ্ধি করে আমরা ডিটেলস এরিয়া প্ল্যান করেছি। এই ডিটেলস এরিয়া প্ল্যানের ভিতরে আমরা সুনির্দিষ্টভাবে এখানে বলা হয়েছে আমরা আরেকটা জিনিস দিচ্ছি, জোনিং প্রথা, অর্থাৎ কোন জমি ধানি জমি হবে, কোন জমি আবাসনের জন্য হবে, কতটুকু পরিমাণ জায়গায় খেলার মাঠ রাখতে হবে, এইভাবে আমরা এটাকে বলে জোনিং সিস্টেম। বাংলাদেশ বিল্ডিং কোড করেছি, ভূমি ব্যবহার রিয়েল এস্টেট আইন করেছি এবং আমরা এবং সরকার সবাই মিলে যদি
দায়িত্ব সচেতন হই, যত্নবান হই, তাহলে পরে এই অনিয়ম এক রাত্রে শেষ হবে না, একদিনে শেষ হবে না। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, তিলে ধীরে ধীরে আপনাকে, আমাকে, আমাদেরকে, সকলকে মিলে, মিডিয়াকে, সবার আসলে অনেক ভূমিকা রয়েছে এবং ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা তরুণদের কাছে যাই, তরুণদের প্রশ্ন শুনি, তারা কি বলতে চাচ্ছে। প্রশ্ন আপনি। ধন্যবাদ। আপনি আইন অমান্য করা বা ভূমিদস্যুদের কথা বলছেন যে অপরাধগুলো সংগঠিত শুরু হয়ে আসছে 71 বা 75 সাল থেকে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে। আচ্ছা, তাহলে 71 বা 75 সাল আগে কি বাংলাদেশ কোনো অপরাধ সংগঠিত হতো না? আমি কিন্তু তাই বলিনি। আমি বলেছি জাতির জনকের মতো মহান ব্যক্তিত্বকে হত্যা করার পরে হত্যাকারীদেরকে বিমানবন্দর দিয়ে পার করে দিয়ে তাদেরকে ইমিউনিটি, অর্থাৎ তাদের হত্যার বিচার করা যাবে না, এইরকম একটি অমানবিক বর্বর পাশবিক আইন করার কারণে এই ধরনের প্রবণতাগুলো সমাজ জীবনে বীজ বৃক্ষের মতো ছুঁয়ে গেছে। এর মানে এই না মানুষ সৃষ্টি হওয়ার পর থেকেই তার ভিতরে ইতি এবং নীতির দ্বন্দ্ব চলছে, ভালো এবং মন্দের দ্বন্দ্ব চলেছে। এইটা ততক্ষণ পর্যন্ত সহনীয় পর্যায়ে থাকে যতক্ষণ পর্যন্ত একটি সমাজে সমস্ত স্তরের মানুষ, সরকার, জনগণ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে থাকে। একটি সমাজ সর্বোচ্চ পর্যায় থেকে যদি খুনকে প্রশ্রয় দেয়, লালন করে, হত্যাকে জায়েজ করে, সেই সমাজ কখনো সুস্থ থাকতে পারে না। এই কথাটাই আমি বলার চেষ্টা করেছি এবং আমার দৃঢ় বিশ্বাস তরুণ বন্ধু তুমিও আমার সাথে একমত হবেন। কারণ যেই দেশে জাতির জনকের হত্যার বিচার হয় না, সেই দেশে তুমি, আমি, আমার মতো সাধারণ নাগরিক রাস্তাঘাটে একজন দুর্বৃত্ত এসে চাকু দিয়ে হত্যা করলে তারও তো বিচার হবে না। সেটাই। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্নটি হচ্ছে এরকম যে আজকে আমাদের ঢাকা শহরে দেখা যাচ্ছে যে বাড়ি ভাড়া কিছুদিন পরপরই বেড়ে যাচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে কিছু, সেখান থেকে আমাদের বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে, কিন্তু দ্রব্যমূল্য যখন স্থিতিশীল হচ্ছে কিন্তু আমাদের বাড়ি ভাড়াটা আপনার কমছে না। আপনার মন্ত্রণালয় থেকে এই বাড়ি ভাড়া মানে বাড়ি ভাড়া একটা নির্দিষ্ট পরিমাণ করা কিংবা সিলিং করা যায় আইন বা আপনারা কোনো আইন প্রণয়ন করবেন কিনা বা কোনো নীতিমালা প্রণয়ন করবেন কিনা? অবগতির জন্য বলছি, আমাদের দেশে এখনো বিদ্যমান আইনই আছে, বাড়িওয়ালা ইচ্ছে করলে পরে যখন তখন তার ইচ্ছে মতো বাড়ি ভাড়া বাড়াতে পারেন না। বাড়িওয়ালা ভাড়াটিয়া আইন যে বড় কঠিন আইন আমাদের দেশে। আইন কিন্তু কখনো এক পক্ষের জন্য হয় না, আইন সবসময় উভয়ের দিক লক্ষ্য করেই হয়। ধন্যবাদ। এখান থেকে প্রশ্ন। আমাদের ঢাকা শহরে যে সকল নির্মাণাধীন বাড়িঘর আছে সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা কি যথাযথ বলে আপনি মনে করেন? সাধারণত ইমারত নির্মাণ বিধিমালার ভিতরে সুস্পষ্ট ভাবে বলা আছে যারা ইমারত নির্মাণ করবে ওখানে কন্ট্রাক্টর করতেছে, আপনি নিজেও তো আপনার একটা বাড়ি নির্মাণ করতে পারেন। যখন আপনি নিজের বাড়ি নিজে নির্মাণ করবেন তখনও আপনাদেরকে ওই ইমারত বিধিমালা মেনেই করতে হবে। সেখানে নেট দিয়ে রাখার কথা। মনিটরিং ব্যবস্থার ক্ষেত্রে আমি বলবো যে অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমান সময়ে মনিটরিং ব্যবস্থা অনেক অনেক শক্তিশালী, জোরালো, কিন্তু তারপরেও আমি মনে করি এটাও যথার্থ। আপনার মেধা, আপনার দেশপ্রেম, নিজের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি ভালোবাসা, নিজেকে সম্মান করা, অন্যকে সম্মান করা। মনে রাখতে হবে আমার কাছে আমার জীবনের যে মূল্য ঠিক তেমনি ভাবে আরেকজন মানুষের কাছে তার জীবনের মূল্য ততটাই একটু কম না। আমি আমাকে যতটা শ্রদ্ধা করবো, আমাকে যতটা ভালোবাসবো, অন্যের অস্তিত্বকেও ততটা পরিমাণে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, শ্রদ্ধা দিতে হবে। প্রশ্নটা হলো যে একজন সুস্থ নাগরিক হিসাবে আপনি কি আপনার মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে কি কোনো মামলা করেছেন? আর ইনফরমেশনটা হচ্ছে এটা যে গত 2 তারিখে শাহজাহানপুরে মানে উচ্ছেদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে